গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন মানিক বন্দ্যোপাধ্যায়ের ক্লাসিক উপন্যাস পুতুল নাচের ইতিকথা। আজ নবম ও শেষ পর্ব। বাড়ি ফিরিয়া শশী বুঝিতে পারে কল্পনার এমন কতগুলি স্তর আছে বিশেষ কোনো উপলক্ষ ছাড়া যেখানে উঠিবার ক্ষমতা মানুষের নাই। এক একটা ঘটনা যেন চাবির মতো মনের এক একটা দুয়ার খুলিয়া দেয়, যে দুয়ার ছিল বলিয়া মানুষ জানিত না। এত বড় বড় কল্পনা শশীর, এত বিরাট ও ব্যাপক সব মনোবাসনা একদিনে সব যেন পৃথক অনাবশ্যক হইয়া গেল। শিশুর মনের বড় বড় ইচ্ছাগুলি যৌবনে যেমন যায়। রবার বসানো চাকাযুক্ত গদিয়াটা ঠেলাগাড়িতে চাপার জন্য ছেলেবেলা কত কাঁদিয়াছিল শশী। কলিকাতায় মোটর হাঁকাইবার স্বাদ আজ তারই পর্যায়ে গিয়া পড়িয়াছে। গ্রাম ছাড়িয়া কোথায় যাইবে শশী? কি আছে গ্রামের বাহিরে শশীর যা মনোহরণ করিতে পারিবে? একটা প্রকাণ্ড জড় পৃথিবী, অসংখ্য অচেনা মানুষ, কি পাইবে শশী সেখানে? কুসুমের কথাগুলির অন্তরালে যত অর্থ ছিল ক্রমে ক্রমে শশী তা পরিষ্কার বুঝিতে পারে। একদিন দুদিন নয়, অনেকগুলি সুদীর্ঘ বৎসর ব্যাপিয়া তার জন্য কুসুম পাগল হইয়াছিল। তারপর ক্রমে ক্রমে তার সে উন্মাদ ভালোবাসা নির্জীব হইয়া আসিয়াছে, হয়তো মরিয়াই গিয়াছে, কে বলিতে পারে। আজ এই ঘটনা শশীর কাছে যত ভয়ানক মনে হোক, এই পরিণতি তো স্বাভাবিক। গায়ের মেয়ে, ঘরের বউ কুসুম, মনোবাসনা কতদূর অদম্য হইয়া ওঠায় দিনের পর দিন নৈবেদ্যের মতো নিজেকে শশীর কাছে সে নিবেদন করিয়া চলিয়াছিল। এখন শশী তা বুঝিতে পারে। কুসুমের অমন ভয়ানক উপবাসী ভালোবাসা যে এতকাল সতেজে বাঁচিয়াছিল, তাই তো কল্পনাতীত রূপে বিস্ময়কর। আপনা হইতেই যে প্রেম জাগিয়াছিল, আপনা হইতে স্বাভাবিক নিয়মে আবার তা লয় পাইয়াছে। শশীকে না দেখিয়া এখন কুসুমের দিন কাটিবে, শশীকে বাদ দিয়া কাটিবে জীবন। কুসুমের পরিবর্তনে আশ্চর্য শশী তাই হয় না। ঘরে আগুন লাগিলে আগুন নেভে, বাহিরেরও মনেরও। কুসুমের মনের আগুন কেন চিরদিন জ্বলিবে? নিজের ব্যাকুলতা শশীকে অবাক করিয়া রাখে। যখনই মনে হয় তার আর কিছুই করিবার নাই, জীবনে যত বড় অসম্ভবকে সম্ভব করিতে পারুক, কুসুমকে আর সে কোনোদিন ভালোবাসাইতে পারিবে না। কষ্টে শশী ছটফট করে। ফুটিয়া ঝরিয়া গিয়াছে, কুসুম মরিয়া গিয়াছে। তারই চোখের সামনে, তারই অন্যমনস্ক মনের প্রান্তে। কি ছেলে খেলায় সে মাতিয়া ছিল যে এমন ব্যাপার ঘটিতে দিল। ছেলে খেলাগুলি সবই বর্তমান আছে। হাসপাতালে গেল শশী, নাড়ি টিপিয়া হৃদস্পন্দন শুনিয়া ওষুধ লিখিয়া দিল, ফোড়াও কাটিল একটা। সাত গায়ে রোগীও দেখিতে যাইতে হইল। কতকাল এসব কর্তব্য শশী করিতেছে, একদিন কি কলের মতো কাজগুলি করা যায় না? অন্য মনে কুসুমের কথা ভাবিতে ভাবিতে নাড়ি টিপিতে কেহ তো তাকে বারণ করে নাই। এত রাগ কেন শশীর? মরণাপন্ন রোগীকে এমন ধমক দেয়া কেন? কি আফসোস আজ শশীর মনে, কি আত্মধিক্কার! কারো তা বুঝিবার নয়। ধরিতে গেলে একদিক দিয়া তো ভালোই হইয়াছে শশীর। ঘরের বউ শুদ্ধ ও পবিত্রভাবে ঘরেই রহিয়া গিয়াছে, রক্ষা পাইয়াছে নীতি ও ধর্ম। সত্যি এদিক দিয়ে শশীর একটু ভালো লাগা উচিত ছিল। ভালো মন্দের অনেক দিনের পুরনো এসব সংস্কার তার আছে বইকি। তবু একবারও শশীর মনে হইল না একদিন অনেক ভনিতা করিয়া কুসুমকে যে কথাগুলি বুঝাইয়া বলিতে গিয়াছিল, আজ প্রকারান্তরে তাহাই ঘটিয়াছে। শান্ত মনে বুঝিয়া শুনিয়া চারিদিকে বিবেচনা করিয়া কুসুমকে সে যে আত্মসংযম অভ্যাস করিতে বলিয়াছিল, কিছু না বুঝিয়া শুনিয়াই কুসুম এখন তা অনায়াসে পালন করিতে পারিবে। পরদিন সকালে কুসুমকে বাড়িতে দেখা গেল, মেয়েদের কাছে বিদায় লইতে আসিয়াছে। আর কেহ হইলে হয়তো ভাবিয়া বসিত এ তার শশীকে দেখিতে আসার ছল। শশী তা ভাবিল না। নিজের পক্ষে সুবিধাজনক ভাবনাগুলিকে শশী চিরকাল ভয়ানক সন্দেহের সঙ্গে বিচার করে। তবু সে করিল কি, বাহিরে দাঁড়াইয়া থাকার বদলে নিজের ঘরে গিয়া সকলে কি ভাবিবে না ভাবিবে একেবারে অগ্রাহ্য করিয়া ডাকিল, পরাণের বউ, একবার শোনো। কুসুম ঘরে আসিয়া বলিল, বিদায় নিতে এলাম ছোটবাবু, দোষ টোষ যা করেছি মনে রাখবেন নাকি? শশী বলিল, রাখব না? দোষ গুণ ভালো মন্দ তোমার সম্বন্ধে খুঁটিনাটি তুচ্ছ কথাটি পর্যন্ত কোনোদিন ভুলতে পারব না বউ। কালের চেয়ে শশীর আজকের প্রেম নিবেদন ঢের বেশি স্পষ্ট। যেমন বলিল তেমনভাবে শশী যদি কুসুমকে মনে রাখে, তবে সত্য সত্যই কি গভীরভাবে কুসুমকে সে ভালোবাসে। কুসুম তাই কাঁদো কাঁদো হইয়া বলিল, এমন করে বললে আমার পায়া যে ভারী হয়ে যায় ছোটবাবু। শশী বলিল, সত্যি কথা আমি সোজা ভাষাতেই বলিব, স্পষ্ট করে, ইশারা ফিসারায় বলা আমার আসে না। যাওয়ার সময় বিপদ করলেন। কুসুম বলিল, নাইবা গেলে, বলিল শশী। কুসুমকে গায়ে রাখিবার জন্য আজও চেষ্টা করিতেছে শশী। এই শশীকে যেন চেনা যায় না, এমন দীনভাব সে কোথায় পাইল, কোথায় শিখিল এমন কাঙালপনা?
জানে কুসুম থাকিবে না, থাকিলেও ভালোবাসিবে না। তবু উৎসুকভাবে শশী জবাবের প্রতীক্ষা করে। মানুষ যে মরিয়া বাঁচে না কি তার প্রমাণ আছে। শীতকালের বর্ষায় কখনো কি মরা নদীতে বান ডাকে না? নিজেকে হয়তো কুসুম বুঝিতে পারে নাই, কাল তালবনে মিথ্যা বলিয়াছিল। কুসুম ভয়ে ভয়ে বলিল, থেকে কি করব ছোটবাবু, তাতে আপনার কষ্ট আমারও কষ্ট। এ বয়সে আর কি কষ্ট সইতে পারবো? গলায় দড়ি টড়ি দিয়ে বসবো হয়তো। শশী না পারুক, ইশারায় মনের কথা কুসুম বেশ বলিতে পারে। অনেকদিন শশীকে ওভাবে মনের কথা বলিয়া তার দক্ষতা জন্মিয়াছে। শশী বিবর্ণ হইয়া গেল, সভয়ে বলিল, না বউ না, ওসব কখনো করো না। ওসব নাটকে পোনা করতে নেই। গোড়ায় যদি বলতে থাকার কথা মুখেও আনতাম না। এত যদি বিগড়ে গিয়ে থাকে মন, বাপের বাড়ি গিয়েই থাকো। বুঝে শুনি তো কাজ করতে বলেছি তোমায় গোড়া থেকে, চারদিক বিবেচনা করে। কুসুম বলিল, তা না করলে অনেক আগেই গলায় দড়ি দিতাম ছোটবাবু। যাব এবার? এই অনুমতি চাওয়ার কোনো কারণই শশী সেদিন খুঁজিয়া পাইল না। এত কাণ্ড করিয়া কুসুম বাড়ি গেল। এই রকম স্বভাব কুসুমের। জীবনটা নাটকীয় করিয়া তুলিবার দিকে চিরদিন তার বিশেষ পক্ষপাতিত্ব ছিল। শুধু গ্রাম ছাড়িবার কল্পনা নয়, অনেক কল্পনাই শশীর নিস্তেজ হইয়া আসিয়াছে। তবে গ্রামে বসিয়া থাকিবারও আর কোনো কারণ সে খুঁজিয়া পায় না। হাসপাতালের কাজে বেশ শৃঙ্খলা আসিয়াছে। একজন ডাক্তার নিযুক্ত করিয়া এবার সে বিদায় গ্রহণ করিতে পারে। যাওয়ার কথা প্রকাশ করিলে ঘরে ও বাহিরে একটা হইচই বাঁধিয়া যাইবে। কৈফিয়ত দিতে দিতে উপদেশ ও উপরোধ শুনিতে শুনিতে বাহির হইয়া যাইবে প্রাণ। এটা এড়ানো চলিবে না। সে তো কুসুম নয় যে যেদিন খুশি তল্পিতল্পা গুছাইয়া চলিয়া যাইতে চাহিলে এত বড় গ্রামের মধ্যে শুধু ব্যস্ত হইবে একজন। হাঙ্গামার ভয়টাই যেন শশীকে নিষ্ক্রিয় করিয়া রাখিল। মন তো ভালো থাকেই না, শরীরটাও খারাপ। উৎসাহ এবং জীবনী শক্তির রীতিমতো অভাব ঘটিয়াছে। মাস 2 কাটিয়া গেল। সকালবেলা সূচনা হইয়া একদিন মাঝরাত্রে সেনদিদির অবশ্যম্ভাবী বিপদটি আসিয়া পড়িল। সত্যই বিপদ। সেনদিদি বুঝি বাঁচে না। অনেক বয়সে প্রথম সন্তান হওয়াটা হয়তো আকস্মিক সৌভাগ্য বলিয়া ধরা যাইতে পারে, কিন্তু সেটা বিপজ্জনকও বটে। গোপালের বোধহয় এ আশঙ্কা ছিল। গ্রাম ছাড়িয়া এ সময় 2-1 দিনের জন্য সে কোথাও যাইত না, সর্বদা খোঁজখবর লইত। যামিনী কবিরাজের বৈঠকখানায় তার সর্বদা যাতায়াত। যামিনী বাঁচিয়া থাকিতে শেষের দিকে কখনো যাইত না। সেনদিদির দাদা কৃপানাথ কবিরাজ বড় পোষ মানিয়াছে গোপালের কাছে। লোকটা চিকিৎসা শাস্ত্র পড়িয়াছে ভালো, কিন্তু প্রয়োগ জানে না, পশারও নাই। চরক সুশ্রুতের শ্লোক বলিবার ফাঁকে ফাঁকে সে গোপালের স্তব পাঠ করে কিনা কে জানে। গোপাল তাকে বিশেষ কৃপা করিয়া থাকে। তা না হইলে যামিনী কবিরাজের বাড়িঘরে সপরিবারে বাস করিবার সৌভাগ্য তার বেশি দিন স্থায়ী হইতে পারিত না। গোপাল সেনদিদিকে বলিত, এবার তাড়াও ওদের। সেনদিদি ওদের বলিত, এবার তোমরা এসো। একটা গুরুতর মামলার শুনানি উপলক্ষে গোপাল আজ বাজিতপুর গিয়াছিল। কোর্টে কাজ থাকিলে সেদিন গোপাল গ্রামে ফেরে না, আজ ফিরিল। রাত্রি প্রায় 10টার সময় সেনদিদির খবরটা আসিল। গোপাল যখন খাইতে বসিয়াছে শশীর সঙ্গে, খবরটা দিল কৃপানাথ স্বয়ং। এই তো বিপদ দাদা, আপনাকে একবার যেতে হচ্ছে। গোপাল শুষ্ক মুখে কাতরভাবে বলিল, আমি গিয়ে কি করব হে? কৃপানাথ বলিল, একবার যেতে হচ্ছে, একটা বুদ্ধি পরামর্শ দিয়ে। বুদ্ধি পরামর্শ? বিপদে বুদ্ধি পরামর্শ দিতে যাওয়াটা দোষের নয়। গোপাল তাড়াতাড়ি খাওয়া শেষ করিয়া উঠিয়া গেল। ধীর স্থির থাকিবার চেষ্টা করেও গোপাল কিন্তু চাঞ্চল্য চাপিতে পারে না। বাড়ির মেয়েরা মুখ চাওয়াচাই করে, মাথা হেঁট করিয়া শশী নীরবে খাইয়া যায়। ও বাড়িতে গিয়া কৃপানাথকে গোপাল কি পরামর্শ দেয় সেই জানে। খাইয়া উঠিয়া শশী ঘরে গিয়া বসিতে না বসিতে সে আবার আসিয়া হাজির হয়, বলে, তোমাকে একবার যেতে হবে শশী। শশী বলে, আমাকে অনুগ্রহ করে তুমি বলবেন না। বলিয়া কৃপানাথ একটু থামে। শীর্ণ মুখখানা তাহার একটু লম্বাটে হইয়া যায়। ভাবিয়া বলে, আমি আপনার পিতৃবন্ধু। শশী বলে, আপনি যান মশাই, আমার ঘুম পেয়েছে। কৃপানাথ আবার একটু থামে। থতমত ভাবটা কাটিতে একটু সময় লাগে তার। তারপর সংস্কৃত শ্লোক বলার মতো গড়গড় করিয়া বিপদের কথা বলিয়া যায়। চোখ দুটো তার ছলছল করে। শশী না গেলে সেনদিদি বাঁচিবে না। গেলেও বাঁচিবে কিনা ভগবান জানেন। তবু যতক্ষণ শ্বাস ততক্ষণ আস কিনা, তাই দয়া করিয়া আপনি একবার চলুন শশীবাবু। গায়ে আর ডাক্তার নাই। কৃপানাথ নিজেও যদি চিকিৎসক, এসব হাঙ্গামার ব্যাপার সে বোঝে না। জ্বর জ্বালা হয়, পাচন বড়ি দিয়া চোখের পলকে সারাইয়া দিবে, এ তো তা নয়। শশী ভিন্ন সেনদিদির এখন আর গতি নাই। শুনিতে শুনিতে শশীর মনে পড়ে সেনদিদির সেই বসন্ত হওয়ার ইতিহাস। অসময়ে সাতগার একটি বসন্ত রোগীর দেহের জীবাণু 2 মাইল মাঠঘাট বাড়িঘর ডেঙাইয়া সেনদিদির দেহে আসিয়া পৌঁছাইয়াছিল। যামিনীর চেলা ছিল সাতগার রোগটির চিকিৎসক।
সেদিন এ বাড়িতে গোপাল আর ও বাড়িতে যামিনী তাকে সেনদিদির চিকিৎসা করিতে দেয় নাই। কত যুক্তি তর্ক অপমান আস্ফালনের বাধা ঠেলিয়া সেনদিদিকে সে বাঁচাইয়াছিল একরকম গায়ের জোরে। আজ আবার অন্য কারণে সেনদিদি মরিতে বসিয়াছে। আজ তার চিকিৎসা করিতে বাধা নাই, নিজে গোপাল ডাকিয়া পাঠাইয়াছে। কেন ডাকিয়াছে? পুত্র বলিয়া এভাবে তাকে ডাকিবার অধিকার কে দিয়াছে গোপালকে? সেনদিদি মরুক বাঁচুক শশী কি গ্রাহ্য করে? অমন কত রোগী শশীর নিজের হাতে মরিয়াছে। সেনদিদি তো আজ শশীর রোগীও নয়। আর সমস্ত কথা সে যদি ভুলিয়াও যায়, যদি শুধু মনে রাখে সে ডাক্তার, মরণাপন্ন রোগীর আত্মীয় তাকে ডাকিতে আসিয়াছে, তবু না যাওয়ার অধিকার তার আছে। দেহ তার অসুস্থ দুর্বল, সমস্ত দিন খাটিয়া খাটিয়া সে শ্রান্ত ক্লান্ত হইয়া পড়িয়াছে। এখন ডাক আসিলে সে ফিরাইতে পারে বই কি, তার কি বিশ্রামের দরকার নেই? কৃপানাথ ক্ষুণ্ণমনে চলিয়া গেলে আলোটা কমাইয়া শশী খাটে বসিয়া একটা মোটা চুরুট ধরাইল। আজকাল বিড়ির বদলে সে চুরুট খায়। কুন্দ আসিয়া জিজ্ঞাসা করিল, এখন শোবেন শশী দাদা, মশারি টাঙিয়ে দেব? শশী বলিল, দে। মশারির কোণ বাঁধিতে বাঁধিতে কুন্দ বলিল, সেনদিদিকে একবার দেখতে যাবেন না শশী দাদা? শশী রাগিয়া আগুন হইয়া বলিল, তুই আমার সঙ্গে ইয়ার্কি দিচ্ছিস নাকি কুন্দ? কুন্দ থতমত খাইয়া গেল। তারপর কাঁদিয়া বলিল, দুটি খেতে পড়তে দিচ্ছেন বলে আমি কথা কইলে আপনি রেগে যান। কি করেছি আপনার আমি? এর চামাই তাড়িয়ে দিন শশী দাদা, আমি যেখানে হোক চলে যাই। শশী নরম হইয়া বলিল, আজে বাজে কথা বলিস তো, তাই রাগ হয়। কুন্দর কান্না সহজে থামে না। সে কাঁদিতে কাঁদিতে বলে, আজে বাজে কথা কখন বললাম? কখনই আর কি দিলাম? একবার চিকিৎসা করে ওকে বাঁচিয়েছিলেন, তাই তো বললাম দেখতে যাবেন কিনা, তাও দোষর হয়ে গেল। শশী আরো নরম হইয়া বলিল, শরীরটা ভালো নেই কুন্দ, গা হাত পা ব্যথা করছে, কাঁদিস না। হাতের কাজটা চটপট শেষ কর দেখি, শুয়ে পড়ি। রাত প্রায় 12টার সময় শশীর দরজা ঠেলিয়া গোপাল আস্তে আস্তে ডাকিল, শশী ঘুমলি? অসুস্থ শরীরের তন্দ্রাচ্ছন্ন ভাবটা এতক্ষণে শশীর ঘুমে পরিণত হইয়াছে। জাগিয়া সাড়া দিতে গোপাল দরজা খুলিতে বলিল। শশী উঠিয়া দরজা খুলিয়া দিল। গোপালের হাতে আলো ছিল। মেঝেতে সেটা নামাইয়া দিয়া সে বসিল খাটে। গোপাল স্তব্ধ, বিষণ্ণ, গম্ভীর। মনে হয় কথা সে কিছুই বলিবে না। নির্বাক আবেদনের ভঙ্গিতে এমনিভাবে মধ্যরাত্রে বসিয়া থাকিবে ছেলের ঘরে, ছেলের সামনে। শশী শেষে বিরক্ত হইয়া বলিল, আমার ঘুম পাচ্ছে। গোপাল বলিল, ঘুম পাচ্ছে? তা পাবে বই কি, রাত কি কম হলো? শরীরটাও তো তোমার ভালো নেই। একটা মানুষ মরে যাচ্ছে তাই, নইলে তোমায় ডাকতাম না শশী। শশী চুপ করিয়া রহিল। গোপাল ব্যগ্রভাবে বলিল, যাবি না একবার? শুধু তো মরবে না শশী, কি যন্ত্রণায় যে পাচ্ছে। শশী বলিল, বাজিতপুর থেকে ওরা ডাক্তার আনল না কেন? বিকেলে লোক পাঠালে এতক্ষণে এসে পৌঁছত। গোপাল বলিল, সে বুদ্ধি কারো হয়নি। তুই গায়ে থাকতে বাজিতপুরে ডাক্তার আনতে লোক পাঠাবি বা কেন? তোর চেয়ে তারা তো বেশি জানে শোনে না। ডাকলে তুই যে যাবি না, ওরা তা ভাবতেও পারেনি শশী। কৃপানাথ এখন আমার হাতে পায়ে ধরে কাঁদাকাটা করছে, বাবা তুই অপমান করে তাড়িয়ে দিলি, তাই তোর কাছে আসতে আর সাহস পাচ্ছে না। শশীর ভয়ানক কষ্ট হইতেছিল। সে মৃদুস্বরে বলিল, মান অপমান তো আমারও আছে বাবা। গোপাল বলিল, না না, তোকে অপমান করেনি শশী। না বুঝে যদি একটা কথা বলে থাকে। কথা গোপাল শেষ করে না। তারপর দুজনেই চুপ করিয়া থাকে। উসখুস করে গোপাল। করুণ চোখে সে তাকায় শশীর দিকে। মেরজায়ের ফিতাটা টান দিয়া খুলিয়া বুকটা উদলা করিয়া দেয়। খাইয়া উঠিয়া পান মুখে দিবার সময় পায় নাই। তবু হয়তো অভ্যাসে, হয়তো মানসিক চাঞ্চল্যে মুখের শূন্যতাটা পানের মতো বার কয়েক চিবাইয়া দেয়। বড় অদ্ভুত রকমের শ্রীহীন দেখায় গোপালকে। গোপাল যে নিজেই তাহাকে অনুরোধ করিতে আসিতে পারিবে, শশী এটা ভাবিতে পারে নাই। এত বেশি সেনদিদির জীবনের মূল্য গোপালের কাছে? একদিন ওর চিকিৎসা করিতে কেন তবে সে তাকে বাধা দিয়াছিল? গভীর দুঃখ ও লজ্জায় শশীর মন ভরিয়া গিয়াছিল। তবু সে মনে মনে আশ্চর্য হইয়া গেল। বসন্ত যখন রূপ মুছিয়া লইয়া গেল সেনদিদির, তখন মমতা আসিল গোপালের। এমন গভীর অবুঝ স্নেহ। তারপর শশী বলিল, যান, শোবেন যান আপনি, আমি যাচ্ছি ও বাড়ি, জামাটা গায়ে দিয়ে। গোপাল নিরুত্তরে উঠিয়া গেল। মুখ দিয়ে আর তাহার কথা বাহির করার ক্ষমতা ছিল না। শশী তাহাকে অনেক কষ্ট দিয়াছে। আজ যে কষ্ট দিল তার তুলনা হয় না। কৃপানাথ যখন ডাকিতে আসিয়াছিল, তখন যদি শশী সেনদিদিকে দেখিতে যাইত, এই লজ্জাটা তবে গোপালের থাকিতে পারিত নেপথ্যে। এভাবে যখন তাহাকে যাইতেই হইল, সেনদিদিকে বাঁচানোর চেষ্টাটা শশী বিশেষ সমারোহের সঙ্গেই করিয়া দেখিল। রাত দুপুরে এই বিপদগ্রস্ত বাড়িতে সে আরও একটা অতিরিক্ত বিপর্যয় আনিয়া ফেলিল। হুকুম দিয়া, ধমক দিয়া সকলকে ব্যতিব্যস্ত করিয়া তুলিল। অনেক জল গরম হইল,
লোক পাঠাইয়া হাসপাতাল হইতে ওষুধ যন্ত্রপাতি কম্পাউন্ডারকে আনানো হইল। দেখিয়া কে বলিবে, কিছুক্ষণ আগে উদাসীন শশী সেনদিদিকে মরিতে দিতে প্রস্তুত ছিল। আবার তেমনি জিত শশীর আসিয়াছে, যার জোরে সেনদিদিকে আগে একবার সে বাঁচাইয়াছিল। সেদিন সে লড়িয়াছিল বাহিরের বাধার সঙ্গে, আজ কি শশীকে লড়িতে হইল অন্তরের বাধার সঙ্গে? মুমূর্ষু সেনদিদিকে দেখিয়াও কি শশীর মনের বিতৃষ্ণা মিলাইয়া গেল না? সব তো তারই হাতে, এই দুজনের মরণ বাচন। কি না করিতে পারে শশী? শুধু সেনদিদির নয়, সেনদিদির নবাগত চিহ্নকেও তো সে চিরদিনের জন্য পৃথিবী হইতে মুছিয়া দিতে পারে। কারো প্রশ্ন করাও চলিবে না এমন হইলে। শশী কি শুধু মানুষ বাঁচাইতে শিখিয়াছে, মারিতে শিখে নাই? অতি সহজে অন্য মনস্ক অবস্থায় ভুল করার মতো করিয়াও তো সেটা পারে। বাকি জীবনটা তাতে খুব কি আফসোস করিতে হইবে শশীকে? শেষ রাত্রে একটি ছেলে হইল সেনদিদির। ভোরবেলা সেনদিদি মরিয়া গেল। এত কম জীবনী শক্তি ছিল সেনদিদির, এত দুর্বল হইয়া গিয়াছিল তার হৃৎপিণ্ড, যে প্রথমে তাকে পরীক্ষা করিয়া শশীর বিশ্বাস হইতে চাহে নাই। সেনদিদিকে দেখিয়া কখনো মনে হয় নাই যে তার দেহযন্ত্রের আসল ইঞ্জিনটা এমন হইয়া গিয়াছে। তবু শশী ভাবিতে পারে নাই এ যাত্রা সে রক্ষা পাইবে না। ডাক্তার মানুষ সেও যেন ভালো করিয়া বুঝিতে পারিল না, অজ্ঞান অবস্থা পার হইয়া সেনদিদি যখন শান্ত হইয়া ঘুমাইতে আরম্ভ করা উচিত ছিল, তখন হাত পা কেন হঠাৎ ঠান্ডা হইয়া আসিল। শশী জানে এরকম হয়। মানুষের দেহের মধ্যে আজও এমন কিছু ঘটিয়া চলে, এ যুগের ধন্বন্তরীরও যা থাকে জ্ঞান বুদ্ধির অগোচর। এ তো মানুষের বানানো কল নয়। তবু শশীর রাত জাগা চোখের আরক্ত ভাব যেন বাড়িয়া গেল, অবসাদ যেন হইয়া উঠিল অসহ্য। আর কিছু করিবার ছিল না। বাড়ি গিয়া স্নান করিয়া শশী কড়া এক কাপ চা খাইল, তারপর শুইয়া পড়িল। আসিবার সময়ও বাহিরে গোপালকে সে দেখিয়া আসিয়াছে। চেনা ও জানা মানুষগুলির মধ্যে দু চারজন শশী যেমন মরিতে দেখিয়াছে, তেমনি তাদের মধ্যে দু চারজনকে জন্ম লইতেও দেখিয়াছে। দু চারজন মরিবে, দু চারজন জন্ম লইবে, এই তো পৃথিবীর নিয়ম। তবু এইসব মরণে অভ্যস্ত শশী ডাক্তারকে বড় বিচলিত করে। যারা মরে তারা চেনা, স্নেহে ও বিদ্বেষে দীর্ঘকালব্যাপী সম্পর্ক তাদের সঙ্গে। যারা জন্মায় তারা তো অপরিচিত। এই কথা ভাবে শশী, সেনদিদি কি বাঁচিত? সে যদি অন্যভাবে চেষ্টা করিত, যদি অন্য ওষুধ দিত। শেষের দিকে সে যে ব্যস্তভাবে গোটা 2 ইঞ্জেকশন দিয়াছিল, রোগিনীর পক্ষে তা কি অতিরিক্ত জোরালো হইয়াছিল? হইয়া থাকিলেও তার দোষ কি? অনেক বিবেচনা করিয়া তবে সে ইঞ্জেকশন 2টো দিয়াছিল। তাছাড়া আর কিছু তখন করিবার ছিল না। নিজের জ্ঞান বুদ্ধিতে যা ভালো বুঝিয়াছে তাই সে করিয়াছে। তার বেশি আর কি সে করিতে পারে? আজ পর্যন্ত সে যে অনেকগুলি প্রাণ রক্ষা করিয়াছে, সেটাও তো ধরিতে হইবে। গোপাল একেবারে মুহ্যমান হইয়া গেল। এমন পরিবর্তন আসিল গোপালের যে সকলের সেটা নজরে পড়িতেছে বুঝিয়া শশীর লজ্জা করিতে লাগিল। গোপাল চিরকাল ভোজন বিলাসী, এখন তার আহারে রুচি নাই। অমন চড়া মেজাজ, কিন্তু মুখ দিয়ে আর কড়া কথা বাহির হয় না। গভীর বিষণ্ণ মুখে বাহিরের ঘরে ফরাসে বসিয়া তামাক টানে আর আবশ্যক অনাবশ্যক নথিপত্র ঘাটে, যেগুলি গোপালের কাছে এতকাল নাটক নভেলের মতো প্রিয় ছিল। মন হয়তো বসে না গোপালের, তবু এই অভ্যস্ত কাজের মধ্যে ডুবিয়া থাকিয়া সে সময় কাটানোর চেষ্টা করে। শশী আশ্চর্য হইয়া যায়। এসব তার কাছে একান্ত খাপ ছাড়া লাগে। অপ্রত্যাশিত যত কিছু ঘটিয়াছে শশীর জীবনে, তার মধ্যে গোপালের চরিত্রের এই বেমানান দিকটা সবচেয়ে বিস্ময়কর মনে হয়। শশীর সঙ্গে কথাবার্তা গোপালের খুবই কম হয়। দুজনের দুটি জগৎ যেন একদিনে একেবারে পৃথক হইয়া গিয়াছে। একদিন আচমকা গোপাল জিজ্ঞাসা করিল, তোমার সেনদিদি কিসে মরল শশী? হার্ট খারাপ ছিল। গোড়ায় বুঝি ধরতে পারোনি? গোড়াতেই ধরেছিলাম। তবে মরল যে? এই প্রশ্নে শশী হঠাৎ রাগিয়া গেল, বলিল, গোড়ায় রোগ ধরতে পারলেও মানুষ মরে। গোপাল বলিল, ইঞ্জেকশন 2টো আগে দাওনি বলে হয়তো। একটুকু বলিয়া উৎসুকভাবে গোপাল খানিকক্ষণ শশীর মন্তব্যের প্রতীক্ষা করিয়া রহিল। কি সত্য যে সে নির্ণয় করিতে চায় কে জানে। শশী একেবারে স্তম্ভিত হইয়া যায়। খুঁটিয়া খুঁটিয়া তার চিকিৎসার আগাগোড়াই হয়তো গোপাল জানিয়া লইয়াছে। কি ভাবিয়াছে গোপাল? চিকিৎসক পুত্র সম্বন্ধে কি অকথ্য ভাবনা তার মনে আসিয়াছে। মুখখানা লাল হইয়া যায় শশীর, কিছু বলিতে ভরসা পায় না। কৃপানাথ বলছিল সময় মতো 2-1 দানা মৃগনাভি দিলে। শশী এবার নীরবে উঠিয়া চলিয়া গেল। রাগও হয়, মমতাও বোধ করে শশী। বিষয়ী সংসারী প্রৌঢ় বয়সী মানুষ, তার এই কি ছেলে মানুষই। কুন্দ জিজ্ঞাসা করে, মামার কি হয়েছে শশী দাদা? একটু স্নেহ ব্যাকুল সুরেই জিজ্ঞাসা করে। কুন্দর ছেলেটির বড় কঠিন অসুখ হইয়াছিল। অনেক চেষ্টায় শশী তাকে ভালো করিয়া তুলিয়াছে। পাকা দালানে একখানা ঘরও দেওয়া হইয়াছে কুন্দকে।
আর দেওয়া হইয়াছে সংসার পরিচালনার কিছু কিছু দায়িত্ব। মুখরা কুন্দ একেবারে বদলাইয়া গিয়াছে। কত সামান্য কামনা থাকে এক একটি স্ত্রীলোকের, যার অভাবে স্বভাবটি হইয়া ওঠে হিংস্র খিটখিটে। শশীর আজকাল মনে হয় না, কুন্দর প্রকৃতি তেমন মন্দ নয়, মোটামুটি ভালোই মেয়েটা। নিজের কাজের চাপে আজকাল আর বেশি নজর দেবার সময় পায় না। কুন্দ যে সিন্ধুকে বেশ যত্নটত্ন করে, তাতে শশী আরও খুশি হয়। কুন্দর প্রশ্নের জবাবে সে বলে, আমি জানি না কুন্দ। কুন্দ বলে, আপনি বিয়ে টিয়ে করবেন না, কাল মামা আমার কাছে বড় দুঃখ করছিলেন। বাবা দুঃখ করছিলেন না তুই বাবার কাছে দুঃখ করছিলি? কুন্দ একটু হাসিয়ে বলে, আমরা দুজনেই করছিলাম। শশী অবাক হইয়া তাকায় কুন্দর দিকে। এমন খাপসই আলাপ কুন্দ শিখিল কোথায়? হঠাৎ শশীর মনে হয় কুন্দ যেন বড় সুখী, ওর জীবনটা যেন আনন্দে পরিপূর্ণ। একটু ভাবপ্রবণ কুন্দ, একটু ঈর্ষাপ্রবণও বটে। শাড়ি গহনার লোভটাও বেশ একটু প্রবল। স্বামী তার গোপালের মুহুরীদের সঙ্গে মিশ খাইয়া গিয়াছে, তবু কুন্দ এত সুখী যে শখ করিয়া দুটো একটা কৃত্রিম দুঃখ বানাইয়া সে উপভোগ করে। তার অভাব অভিযোগগুলিও তাই। কুন্দর অস্তিত্ব এতকাল শশীর কাছে ছিল জড়বস্তুর মতো নিরর্থক। আজর অর্থহীন জীবনে এমন সুখের সমাবেশ দেখিয়া সে যেন খানিকটা ভড়কাইয়া গেল। কি যেন করিয়া দিয়া গিয়াছে শশীকে কুসুম। সামনে আসিলেই মানুষের চোখে মুখে ব্যাকুল চোখে কি যেন খোঁজে শশী। মুখে হাস্যোচ্ছটা দেখিলে, চোখে আনন্দের ছাপ দেখিলে শশীর মন জুড়াইয়া যায়। সজল চোখে ক্লিষ্ট কাতর মুখে যে দাঁড়ায় শশীর সামনে, তাকে শশীর মারিতে ইচ্ছা হয়। হঠাৎ কুন্দকে বড় ভালো লাগে শশীর। সস্নেহে বলে, তোর কি চাই বলতো কুন্দ? ভালো একখানা কাপড় নিবি, বেনারসি? কুন্দ অবাক, বলে, হঠাৎ কাপড় কেন দাদা? শশী গম্ভীর মুখে বলে, দেব, তোকে একখানা কাপড় দেব। এমনি দেব কুন্দ, মিছিমিছি। মিছিমিছি কুন্দকে শশী কাপড় কিনিয়া দেয়। এদিকে আবির্ভাব ঘটে গোপালের গুরুদেবের। ভোলা ব্রহ্মচারী নামে তার খ্যাতি। সুপুষ্ট লোমশ দেহ, মাথা গোঁফ দাড়ি ভ্রু সব কামানো, হাতে কুচকোচে কালো একটি দণ্ড, গায়ে গেরুয়া, পায়ে গেরুয়া রং করা রাবার সোলের ক্যাম্বিস জুতা। বছর পাঁচেক একে গোপাল একরকম ভুলিয়াই ছিল। হঠাৎ এমন ব্যাকুলভাবে স্মরণ করিয়াছে যে ভগবানকে করিলে হয়তো তিনিও দেখা দিতেন। সসম্মানে সাষ্টাঙ্গে প্রণাম করিল, সহস্তে পা ধোয়াইয়া দিল। অন্দরের একখানা ঘর আগেই ধুইয়া মুছিয়ে পরিষ্কার করিয়া রাখা হইয়াছিল, সেখানে ভোলা ব্রহ্মচারীকে থাকিতে দেওয়া হইল। ব্রহ্মচারীকে শশী ভক্তি করিত। এ সময় হঠাৎ তাহার আগমনে বিশেষ খুশি না হইলেও শ্রদ্ধার সঙ্গে একটা প্রণাম করিল। ব্রহ্মচারী দিন সাথে রহিয়া গেল। এই 7 দিন এক মুহূর্তের জন্য গোপাল তাহার সঙ্গ ছাড়িল না। কত প্রশ্ন গোপালের, কত ব্যাকুল নিবেদন। গোপালের অবহেলায় বাজিতপুরের কোর্টে একটা মামলা ফাঁসিয়া গেল। তা যাক, মনে বৈরাগ্য আসিয়াছে। ওসব মামলা মোকদ্দমা বিষয়কর্ম তার কাছে এখন তুচ্ছ। শুধু সেনদিদির জন্য তো নয়, আজ কতকাল হইল গোপালের মনে ভাবনা ঢুকিয়াছে, কিসের জন্য এসব? কার জন্য সে এত কষ্টে অর্থ সম্পদ সংগ্রহ করিতেছে? একটা মেয়ে আছে সিন্ধু, 2 দিন পরে ওর বিবাহ দিলে পরের ঘরে চলিয়া যাইবে। তখন কে থাকিবে গোপালের? শশী? শশীর কাছে কোনো আশা ভরসা সে রাখে না। বাপকে যে ছেলে ঘৃণা করে, তার কাছে কি প্রত্যাশা থাকে বাপের? ধরিতে গেলে সেই তো মনটা ভাঙিয়া দিয়েছে গোপালের। এ বড় আশ্চর্য যে কুসুমের মতো গোপালের মনটাও শশী ভাঙিয়া দিয়াছে। এই দুজনের মনের মতো হইতে না পারার অপরাধটা শশীর এত বড়। ভাঙা মনটা লইয়া কুসুম সরিয়া গিয়াছে। গোপাল আজও হাল ছাড়ে নাই। ব্রহ্মচারীর কাছে মনোবেদনা ব্যক্ত করিয়া সে তফাতে যায়। ব্রহ্মচারী ডাকেন শশীকে। বাবা শশী, তুমি বিদ্বান বুদ্ধিমান, তোমাকে বলাই বাহুল্য যে খেয়ালের চেয়ে কর্তব্য অনেক বড়। আগে হ্যাঁ, বাপকে ভক্তি শ্রদ্ধা করার চেয়ে বড় কর্তব্য ছেলের আর কি আছে? ঠিক এমনিভাবেই বলেন ব্রহ্মচারী, এমনি ভূমিকাবিহীন কঠোর ভাষায়। কথাটা তাই বড় জোরালো হয়। শশী আহত হইয়া বলে, বাপের প্রতি ওটাই ছেলের প্রথম কর্তব্য বই কি? ছেলের মনের ওটা স্বাভাবিক ধর্ম বাবা, যুক্তিতর্কে বোঝানোর জিনিস নয়। বাপের স্বভাব মন্দ হলে ছেলে হয়তো বড় হয়ে তাকে সমালোচনা করে, কিন্তু যেমন বাপই হোক, ছেলের মনের অন্ধভক্তিটা কিছুতেই যাবার নয়। কম নয় শশী, গুরুকে সে গুরুর মতো বোঝায়। 7-8 বছর আগে ভোলা ব্রহ্মচারীর কাছে গোপাল তাহার দীক্ষা দিয়াছিল। ও স্থানে নম বলিয়া গুরুর মন্ত্র কিছুদিন শশী জপ করিয়াছে। তারপর কত পরিবর্তনই হইয়াছে শশীর। সংক্ষেপে পরিচ্ছন্নভাবে তারপর অনেক জ্ঞানগর্ভ কথাই ব্রহ্মচারী বলেন। শ্রদ্ধার সঙ্গে শুনিয়া শশীও জ্ঞানগর্ভ জবাব দেয়। মনে মনে সে টের পায় গুরুর চেয়ে জ্ঞানটা তার অনেক বেশি বাড়িয়া গিয়াছে, কিন্তু এটা সে প্রকাশ পাইতে দেয় না।
শশীকে ব্রহ্মচারীর বড় ভালো লাগে। ছেলের সম্বন্ধে যেসব অভিযোগ গোপাল করিয়াছিল সমস্ত ভুলিয়া গিয়া অনেককালের সঞ্চিত বাধাধরা উপদেশগুলি নেপথ্যে রাখিয়া নানা বিষয়ে শশীর সঙ্গে আলাপ করেন। ক্রমে ক্রমে মনে হয় অনেকগুলি বছর আগে তাদের মধ্যে যে গুরু শিষ্যের সম্পর্কটি স্থাপিত হইয়াছিল আজ তাহা বাতিল হইয়া গিয়াছে। ধর্মের কথা নয়, ইহকাল পাপ পুণ্য সম্বন্ধে প্রশ্নোত্তর নয়, এবার তাদের মুখোমুখি বসিয়া শুধু গল্প করা, অসমবয়সী দুটি বন্ধুর মতো। দুটি দিন এখানে বাস করিতে না করিতে শশীর কাছে একটা মুখোশ যেন ভোলা ব্রহ্মচারীর খসিয়া গেল। ভিতরের আসল মানুষটির সঙ্গে শিষ্যের তিনি পরিচয় ঘটিতে দিলেন। আপন ভোলা সদাশিব মানুষ, অনেকটা যাদবের মতো। ঘটনাচক্রে তিনি ব্রহ্মচারী, সাত করিয়া নয়। তারপর অভ্যাস হইয়া গিয়াছে। ক্রমে ক্রমে জীবনের দু একটা ঘটনা ও সম্ভাবনার কাহিনী শশীকে তিনি শোনান। অনিশ্চিতের সন্ধানে বাহির হওয়ার এমনই সব কাহিনী চিরদিন শশীকে ব্যাকুল করে। তারও অনেক দিনের বাহির হওয়ার স্বাদ। গোপালের অনুরোধে শশীর মনটি ঘরের দিকে টানিবার চেষ্টা করিতে গিয়া তার ঘর ছাড়ার প্রবৃত্তিকেই ব্রহ্মচারী উস্কাইয়া দিয়া গেলেন। দিন সাথে গুরুসঙ্গ করিয়া গোপাল যেন একটু গা ঝাড়া দিয়ে উঠিল। নিজের সঙ্গে কিছু সে একটা রফা করিয়া ফেলিয়া থাকিবে, কারণ দেখা গেল কর্তব্য সম্পাদন ও শশীর প্রতি তার ব্যবহার সহজ ও স্বাভাবিক হইয়া আসিয়াছে। বলে, হাসপাতালের রোগীপত্র কেমন হচ্ছে শশী? শশী বলে, বাড়ছে দু একটি করে। গোপাল আফসোস করিয়া বলে, বেগার খেটেই তুমি মরলে, মাইনে হিসেবে কিছু কিছু নাও না কেন? পরিশ্রমের দাম তো আছে তোমার, একটা লোক রাখলে তাকে দিতে হতো না? শশী বলে, হাসপাতালের টাকা কোথায় যে নেব বাবা? সামান্য টাকার হাসপাতাল, আমিও যদি নিজের পাওনাগণ্ডা বুঝে নিতে থাকি, হাসপাতাল চলবে কিসে? তা নানিক শশী মাহিনা বাবদ কিছু, এখন সেটার আসল কথা নয় গোপালের কাছে। ছেলের সঙ্গে একটু সে আলাপ করিল মাত্র। এমনি নারীসুলভ এক ধরনের ছলনাময় ব্যবহার গোপালের আছে, শশীকে মাঝে মাঝে যে আশ্চর্য ও অভিভূত করিয়া দেয়। ভোলা ব্রহ্মচারীকে শশী কথার কথা বলে নাই। গোপালের প্রতি একটা অন্ধ ভয় মেশানো ভক্তি আজও তাহার মধ্যে অক্ষয় হইয়াছে, হয়তো চিরদিনই থাকিবে। গোড়ার দিকে অনেকগুলি বছর ধরিয়া তার মনের সমস্ত গাঁথনি যে গাঁথিয়াছিল গোপাল, সেগুলি ভাঙিতে পারিবে কে? কায়েতপাড়ার পথ দিয়া চলিবার সময় একদিন শশী যামিনী কবিরাজের বাড়িতে শিশুর ক্রন্দন শুনিতে পায়। কচি গলার কান্না, খুবই যেন কচি মনে হয় গলাটা শশীর। বিপিনের কি এত ছোট শিশু আছে? অনেক দূর চলিয়া গিয়েও অনেকক্ষণ অবধি কান্নার সুরটি শশীর কানে বাজিতে থাকে। নিজের এই ভাবপ্রবণতা ভালো লাগে না। যে শিশু জন্মিয়াছে সে মাঝে মাঝে কাঁদিবে বই কি, তাতে এতখানি বিচলিত হওয়ার কি আছে? নিজের বাড়িতেও এমন কান্না সে কত শোনে। সেনদিদি মারা যাওয়ার মাস তিনেক পরে একদিন অনেক বেলায় শশী ফিরিয়াছে। এমনি কান্নায়রত একটি শিশুকে বুকে করিয়া কুন্দ শশীর কাছে আসিয়া দাঁড়াইল। বলিল, সেনদিদির ছেলে শশী দাদা। রোদের তেজে অস্নাত অভুক্ত শশীর মুখখানা শুকনো দেখাইতেছিল। আরও একটু পাংশু হইয়া সে বলিল, কার ছেলে বললি কুন্দ? সেনদিদির। কুন্দ বলিল, হ্যাঁ, পেট থেকে পড়ি তো মাকে খেয়েছে রাক্ষস। কৃপানাথ কোবরেজের শালির কচি ছেলে আছে, তার মাই খেত। সে আজ চলে গেল কি না, মামাতেই আমাকে এনে দিলেন। খুকির সঙ্গে আমার দুধ খাবে, মার মতো শেষে আমাকেও না খায়। একগাল হাসিল কুন্দ। সেনদিদির কাঁথা জড়ানো ছেলে শশীর সামনে মেলিয়ে ধরিয়া বলিল, ওকে মানুষ করার জন্য সোনার হার পাবো শশী দাদা। মামার মন আজকাল বড় দরাজ হয়েছে। ওকে আনলে কে? মামাই আনলো, এমনি কাঁথা জড়িয়ে বুকের কাছটিতে ধরে। বাড়ির ছেলেমেয়েদের কাছে ঘেঁষতে দেন না, পরের ছেলে কোলে নেবার মামার রকম দেখে হেসে বাঁচি না। আমায় কি বললেন জানেন? ছেলেটা নিলাম রে কুন্দ আমি, মানুষ করতে পারবি? তোকে 10 ভরির হার গড়িয়ে দেব। আমি বললাম, দিন না মামা, আমার ছেলে মেয়ের সঙ্গে মানুষ হবে, এ তার হাঙ্গামা কি? শশী ঝাঁঝিয়ে বলিল, কেন তুই এবার নিতে গেলি? এত গয়নার লোভ তোর? কুন্দ অবাক হইয়া বলিল, গয়নার লোভে বুঝি? অতটুকু মামরা শিশু কেউ না দুধ দিলে বাঁচবে কেন? মামি টামি কারো কচি ছেলে নেই। সে কথা যদি বাদ দেন, মামা বললে আমি তো পারবো না বলতে পারি না। সন্দিগ্ধভাবে তাকায় কুন্দ, খানিক বোঝে খানিক বোঝে না। এতক্ষণ পর শশী হঠাৎ জামা কাপড় ছাড়িতে আরম্ভ করিল। কুন্দ জিজ্ঞাসা করিল, এত রাগলেন কেন শশী দাদা? না, রাগেনি। সেনদিদির ছেলে কান্না থামাইয়াছিল। কুন্দ তাকে একটা চুমু খাইল, সস্নেহে গৌরবের সঙ্গে। কে জানে কি দুষ্টামি আছে কুন্দর মনে। তারপর ছেলেকে আরেকবার শশীর দিকে বাড়াইয়া দিয়ে বলিল, কি সুন্দর হয়েছে ছেলেটা দেখুন শশী দাদা, সেনদিদির মতো দেখতে হবে। মুখখানা দেখলে মায়া হয় না?
শশী শ্রান্তভাবে বলিল, তুই যত কুন্দ, ঘেমে টেমে হয়রান হয়ে এলাম, একটু বিশ্রাম করতে দে। কার উপর রাগ করিবে শশী, কাকে বলিবে? সেনদিদির ছেলে যে সুন্দর হইয়াছে তাতে সন্দেহ নাই, আশ্চর্য রকম সুন্দর হইয়াছে। সেনদিদির যে জমজমাট রূপ বসন্ত হরণ করিয়াছিল, ছেলের মধ্যে যেন তার ক্ষতিপূরণ হইয়াছে সুদ সমেত। এতটুকু ছেলে, কাঁচা সোনার মতো কি তার রং! ওর মুখ দেখিয়া গোপালের যদি মায়া হইয়া থাকে, মায়া করিতে গোপাল যদি এই অনাথ শিশুকে বুকে তুলিয়া ঘরে আনিয়া থাকে, তাকে কার কি বলিবার আছে? এ তো মহত্ব, প্রশংসনীয় কাজ। ক্ষোভে দুঃখে এজন্য এমন কাতর হওয়া তো শশীর উচিত নয়। সেনদিদির ফুলের মতো শিশুকে দেখিয়া একটু কি মায়া হইল না শশীর? মায়া করার স্বাভাবিক প্রবৃত্তি কি তার এমনভাবে নষ্ট করিয়া দিয়া গিয়াছে কুসুম? গম্ভীর বিষণ্ণ মুখে শশী স্নান করিতে গেল। সেনদিদির ছেলেকে কোলে করিয়া কুন্দ অদূরে আসিয়া বসায় ভালো করিয়া খাওয়া পর্যন্ত হইল না শশীর। অল্পে অল্পে শরীরটা তাহার কিছু ভালো হইয়াছে। কি ক্ষুধাই আজ পাইয়াছিল! সমস্ত দুপুরটা শশী নিঝুম হইয়া রহিল। এবার কিছু করিতে হইবে তাহাকে। আর চুপ করিয়া থাকা নয়, আর গরমিল চলিবে না। স্তব্ধ দ্বীপ্রহরে নিস্তেজ শয্যাশায়ী শশীর মনে অসংখ্য এলোমেলো ভাবনা বিস্ময়করভাবে শৃঙ্খলাবদ্ধ হইয়া আসিতে থাকে। কোমল মমতাগুলি আলগা ফুলের মতো ঝুরঝুর করিয়া ঝরিয়া যায়। আগুনের আছে সরস বস্তু শুকাইয়া ওঠার মতো নিজে সে রুক্ষ কঠোর প্রকৃতির মানুষ হইয়া উঠিতেছে, এমনই একটা অনুভূতি শশীর হয়। একেবারে বেপরোয়া, নির্মম, অবিবেচক। কুসুমের জন্য মন কেমন করিত শশীর, বড় আকুলভাবে মন কেমন করিত। এত বড় উপযুক্ত ছেলের মর্যাদায় ঘা দিয়া মনকে কি করিয়া দিয়েছে গোপাল, যে সেই মন কেমন করাকে আজ হাস্যকর মনে হইতেছে? সে যে বাড়িতে বাস করে, অম্লান বদনের সেনদিদির ছেলেকে সেখানে গোপাল কেমন করিয়া আনিল? সেনদিদিকে মরমর জানিয়াও শশী যে তার চিকিৎসা করিতে যাইতে চাহে নাই, গোপাল কি সে কথা ভুলিয়া গিয়াছে? শশীর অভিমান এতই তুচ্ছ গোপালের কাছে, সে কি ভাবিবে না ভাবিবে সেটা এতখানি অবহেলার বিষয়? শশীর কাছে তার একটু সংকোচ করিবার প্রয়োজন নাই। ছেলের সম্বন্ধে এমনই ধারণা গোপালের যে সে ভাবিয়া রাখিয়াছে সেনদিদির ছেলেকে বাড়িতে আনিয়া পুত্র স্নেহে মানুষ করিতে থাকিলেও শশী চুপ করিয়া থাকিবে, গ্রাহ্য করিবে না। কে জানে, গোপালই হয়তো গ্রাহ্য করে না, শশী চুপ করিয়া থাক অথবা গোলমাল করুক। পরদিন সকালে হাসপাতাল কমিটির মেম্বারদের কাছে শশী জরুরি চিঠি পাঠাইয়া দিল। শীতলবাবুর বাড়িতে সন্ধ্যার পর কমিটির জরুরি সভা বসিল। শশী পদত্যাগপত্র পেশ করিল, ডাক্তারের জন্য বিজ্ঞাপনের খসড়া দাখিল করিল, প্রস্তাব করিল যে হাসপাতালের সমস্ত দায়িত্ব কমিটির সুযোগ্য প্রেসিডেন্ট শীতলবাবুর হাতে চলিয়া যাক। কমিটির হতভম্ব সভ্যেরা প্রশ্ন করিলেন, কেন শশী, কেন? শশী বলিল, আমি গা ছেড়ে চলে যাচ্ছি। এবার আর দ্বিধা নয়, গাফিলতি নয়, অনিবার্য গতিতে শশীর চলিয়া যাওয়ার আয়োজন অগ্রসর হইতে থাকে। হাসপাতাল সংক্রান্ত ব্যাপারগুলি শীতলবাবুকে বিশদভাবে বুঝাইয়া দেয়, টাকা পয়সার সম্পূর্ণ হিসাব দাখিল করে, আর ভবিষ্যতের কার্যপদ্ধতি সম্পর্কে কিছু কিছু নির্দেশও লিখিয়া দেয়। ডাক্তারের জন্য কাগজে যে বিজ্ঞাপন দেওয়া হইয়াছিল তার জবাবে দরখাস্ত আসে অনেকগুলি। কমিটির সভ্যদের সঙ্গে পরামর্শ করিয়া তাহাদের মধ্যে কয়েকজনকে শশী দেখা করিতে আসিবার জন্য পত্র লিখিয়া দেয়। সকলে খুঁতখুত করে, কেহ কেহ হায় হায় করিতেও ছাড়ে না। কোথায় যাইবে শশী, কেন যাইবে? সে চলিয়া গেলে কি উপায় হইবে গায়ের লোকের? পাশ করা ডাক্তারের দরকার হইলে আবার কি তাহাদের ছুটিতে হইবে বাজিতপুর? সকলে কৈফিয়ত চায় শশীর কাছে, তার সঙ্গে তর্ক জুড়িবার চেষ্টা করে। শশী না দেয় কৈফিয়ত, না করে তর্ক। মৃদু একটু হাসির দ্বারা অন্তরঙ্গতাকে গ্রহণ করিয়া প্রশ্নকে বাতিল করিয়া দেয়। তবু খবরটা প্রচারিত হওয়ার পর হইতে চারিদিকে এমন একটা হইচই শুরু হইয়াছে যে মনে মনে শশী বিচলিত হইতে থাকে। কেবল ডাক্তার বলিয়া স্বার্থের খাতির তো নয়, মানুষ হিসাবেও মনের মধ্যে সকলে তাহাকে একটু স্থান দিয়াছে বইকি। সাধারণের ব্যাপারগুলিতে সে উপস্থিত থাকিলে সকলের মনে উৎসাহের সঞ্চার হয়, তার উপর নির্ভর রাখিয়া সকলে নিশ্চিন্ত থাকে। এ তো অকারণে হয় না। কত বড় সৌভাগ্য শশীর, না চাহিয়া জনতার এই প্রীতি পাইয়াছে। এ তো শুধু সৎকার্যের পুরস্কার নয়। কি এমন সৎকাজটা শশী করিয়াছে? রাস্তাঘাট সংস্কারের জন্য কোদাল ধরে নাই, ম্যালেরিয়া নিবারণের জন্য ডোবা পুকুরে কেরোসিন ছড়ায় নাই, নাইট স্কুল খোলে নাই, গ্রাম্য সমিতির ছাত্রসংঘ প্রভৃতি গড়িয়া তোলে নাই, কিছুই করে নাই। তবু হয়তো আশেপাশে 10টা গ্রামে শশীর চেয়ে বেশি প্রভাব আর কাহারও নাই। শশীকে যদি সকলে ভালো না বাসিবে, এমনটা তবে হইবে কেন? শশী তাদের ভালোবাসে না, শশীকে তারা ভালোবাসিয়াছে। গ্রাম্য ও গ্রাম্য জীবনের প্রতি মাঝে মাঝে শশী গভীর বিতৃষ্ণা বোধ করিয়াছে,
ধরিতে গেলে আজ কত বছর এখানে আর মন টিকিতেছে না। তবু ক্ষতের বেদনার মতো স্থায়ী একটা কষ্ট শশীর মধ্যে আসিয়াছে। গ্রাম ছাড়িবার কথা ভাবিলে কেমন করিয়া উঠে মনটা। এখানে জন্ম শশীর, এখানেই সে বড় হইয়াছে। এই গ্রামের সঙ্গে জড়ানো তার জীবন। কুসুম ছিল বিদেশিনী, যেদিন শখ জাগিল নির্বিকার চিত্তে বিদায় লইয়া গেল। শশী কেন তা পারিবে? রওনা হওয়ার সময় চোখের কোণে জল পর্যন্ত আসিবে শশীর, নিশ্চয়ই আসিবে। কুন্দ কাঁদে। কেন শশীদা, কেন চলে যাচ্ছেন আমাদের ছেড়ে? সেনদিদির ছেলের ভার লওয়ায় কুন্দর কাজ বাড়িয়াছে, তবু সে শশীর সেবা বাড়াইয়া দেয়। শশী যতক্ষণ বাড়িতে থাকে কোনো না কোনো ছলে কুন্দ বারবার কাছে আসে, ছলছল চোখে শশীর দিকে তাকায়। কত কি বলিতে চায় কুন্দ, সব কথা বলিতে সাহস পায় না। কিরে কুন্দ, কি হলো তোর? আপনার জন সবাইকে ফেলে যাওয়া কি ভালো শশী দাদা? কেউ কি তা যায় না কুন্দ? সকলে কি দেশে গায়ে থাকে? যারা যায় পেটের ধান্দায় যায়, আপনার যাবার দরকার? কার স্নেহের অভাবে এমন হুহু করিতেছে শশীর মন যে কুন্দর এতটুকু মমতায় তার মোহ জাগে? মনে হয় আরও একটু মায়া করুক কুন্দ, আরও একটু কাতর হোক। কাতর হইয়াছে গোপাল, একেবারে যেন আধমরা হইয়া গিয়াছে মানুষটা। নিজের বাড়িতে চোরের মতো বাস করে, ভীত করুণ চোখে তফাত হইতে শশীর চালচলন লক্ষ্য করে, অপরকে জিজ্ঞাসাবাদ করিয়া শশীর মতলবাদীর সন্ধান নেয়। সামনাসামনি শশীর সঙ্গে কথা বলিবার সাহসও গোপাল পায় না। কে জানে কি বলিতে কি বলিয়া বসিবে তার দুরন্ত অবাধ্য ছেলে। কোথায় যাইতে চায় শশী, কি করিতে চায়, সঠিক খবর কেহ গোপালকে দিতে পারে না। তবে ব্যবস্থা দেখিয়া সকলে অনুমান করে 2-4-10 দিনের জন্য সহজ সাধারণ যাওয়া নয়, যাওয়াটা শশীর যাওয়ার মতোই হইবে। তারপর একদিন শশীর চিঠির জবাবে হাসপাতালের চাকরির জন্য দরখাস্তকারীদের মধ্যে একজন গ্রামে আসিয়া পৌঁছিল। নাম তার অমূল্য। শশীর সঙ্গে একই বছর পাশ করিয়া বাহির হইয়াছে। নাম শশীর মনে ছিল না, এখন দেখা গেল শশীর সে চেনা। অমূল্যের সঙ্গে আলাপ করিয়া শশীর ভালো লাগিল। তাছাড়া এই সামান্য চাকরির দাবি লইয়া উপস্থিত হইলে বন্ধুকে কে ফিরাইতে পারে? লোক বাছিবার আর প্রয়োজন রহিল না। কয়েকদিন পরে পরে যাদের আসিবার জন্য তারিখ দেওয়া হইয়াছিল তাদের বারণ করিয়া চিঠি লিখিয়া দেওয়া হইল। নিজের বাড়িতেই অমূল্যকে একখানা ঘর শশী ছাড়িয়া দিল, বলিল, এ কয়দিন আমার সঙ্গে সঙ্গে ঘুরতে হবে অমূল্য, রোগীদের চিনে সব বুঝে শুনে নেবে। এবার থেকে সমস্ত ভার তোমার। গায়ের যারা তোমায় ডাকবে তাদের অধিকাংশই বড় গরিব, ফিটা তাচ্ছিল্য করতে শেখো। যার যা ক্ষমতা নিজে থেকেই দেবে। গায়ের লোক ডাক্তার কবরেজকে ঠকাতে সাহস পায় না। সঙ্গে করিয়া অমূল্যকে সে হাসপাতালে লইয়া গেল। নিজের চেয়ারের পাশে তার জন্য চেয়ার পাতিয়া দিল। একটু মোটাসোটা মানুষ অমূল্য, ধীর শান্ত প্রকৃতির, কিন্তু উৎসাহের অভাব নাই। নিবিড় মনোযোগের সঙ্গে সে শশীর কাজ লক্ষ্য করিয়া দেখিল, হাসপাতালের জিনিসপত্র বাড়িঘর দেখিয়া বেড়াইল, নিয়ম কানুনের বিষয়ে প্রশ্ন করিল। এখন হইতেই সে যেন গভীর দায়িত্ব বোধ করিতেছে। শশী চলিয়া যাইবে, আর কখনো ফিরে আসিবে না, এই কথা শুনিবার পর এখানকার সমস্ত নূতনত্বের অন্ধকারে তার নিজের আলোটি জ্বালিবার অধিকার যেন তার জন্মিয়াছে। একটু সমালোচনা অমূল্য করিল। এই নিয়মটা এমন হইলে ভালো হইত না শশী? এই ব্যবস্থার বদলে এই ব্যবস্থা, এসব সুলক্ষণ। কাজকর্ম অমূল্য যে ভালোই করিবে তার প্রমাণ। তবু মনে মনে শশীর অকারণে ক্ষোভ জাগিতে লাগিল। তার একটা রাজ্য যেন কে বেদখল করিতে আসিয়াছে। কত যত্নে কত পরিশ্রমে শশী যে গড়িয়া তুলিয়াছে তার এই হাসপাতাল। লোকে যে এটা শশী ডাক্তারের হাসপাতাল বলিয়া জানে। ফোড়া কাটা কখানা ছুরিয়াছে হাসপাতালের, তাও শশীর গোনাগাথা। গ্রাম ছাড়িয়া চলিয়া যাইবে জানিয়াও ধীরে ধীরে হাসপাতালটিকে বড় করিয়া তুলিবার কল্পনা সে তো কম করে নাই। 2 দিন পরে এখানে কর্তৃত্ব করিবে অমূল্য। হয়তো উন্নতি হইবে, হয়তো অবনতি হইবে, কিছু শশী দেখিতে আসিবে না। যাওয়ার কথা ভাবিতে ভাবিতে এমন হইয়াছিল শশীর যে সে ভুলিয়া গিয়াছিল কেহ তাহাকে যাইতে বলে নাই, নিজে সে সাধ করিয়া যাইতেছে। এখনো যাওয়া বন্ধ করিলে কেহ তাহাকে কিছু বলিতে আসিবে না, না গেলে তার যেন চলিবে না, যাইতে সে যেন বাধ্য। কে যেন গা হইতে তাহাকে তাড়াইয়া দিতেছে, থাকিবার উপায় নাই। যাইতে ক্ষোভী বা কিসের শশীর? কতকাল ধরিয়া কতভাবে সে যে তার যাওয়ার কামনাকে পুষ্ট করিয়াছে। যাওয়ার আয়োজন শুরু করিবার সময় দ্বিধা না করিবার, গাফিলতি না করিবার প্রতিজ্ঞাই বা কোথায় গেল শশীর? অমূল্যের মধ্যে নিজের ভবিষ্যৎ প্রতিনিধিকে দেখিয়া মনটা এমন বিগড়াইয়া গেল। জীবনের বিপুল ব্যাপক বিস্তারের স্বপ্ন দেখিয়া যার দিন কাটিত, এই তুচ্ছ গাওদিয়া গ্রামে এই ক্ষুদ্র হাসপাতালের মোহে আবদ্ধ হইয়া থাকিতে চাওয়ার কথা তো তার নয়। অমূল্যকে দেখিয়া এবং সে কেন আসিয়াছে শুনিয়া গোপাল আরও ভড়কাইয়া গেল। আর সে চুপ করিয়া থাকিতে পারিল না।
রাত্রে শশী খাইতে বসিলে কোথা হইতে আসিয়া নীরবে একখানা আসন আনিয়া নিজেই পাতিয়া গোপাল তার পাশে বসিল। পিসি ছুটিয়া জলের গ্লাস দিয়া অদূরে বসিতে যাইতেছিল। গোপাল বলিল, যা তুই ক্ষান্ত, পাকঘরে বসবি যা। পিসি চলিয়া গেলে গোপাল বলিল, তুমি কোথায় যাবে শশী? শশী বলিল, আপাতত কলকাতা যাব। গোপাল বলিল, তারপর পশ্চিম টশ্চিম একটু ঘুরে বেরিয়ে বাড়ি ফিরবে বুঝি? মাসখানেক লাগবে তোমার না? কলকাতা থেকে বিলেত যাব। বিলেত? মুখে একগ্রাস ভাত তুলিয়াছিল গোপাল, সেটা গিলিতে গিয়া দম যেন আটকাই আসিল। বিলেত কেন? শিখে টিখে আসব, শশী বলিল। গোপাল ব্যাকুলভাবে বলিল, তাতে তো অনেকদিন লাগবে শশী, 2-3 বছরের কম নয়। এতকাল আমি একা পড়ে থাকব গায়ে? শশী আশ্চর্য হইয়া বলিল, একা পড়ে থাকবেন? না, একা নয়, ঘর ভর আত্মীয় পরিজন থাকিবে গোপালের, গ্রাম ভরা থাকিবে শত্রুমিত্র। তবু শশী না থাকিলে কি একাই যে সে হইয়া যাইবে, এত বড় ছেলেকে কেমন করিয়া গোপাল আজ তা বোঝায়? এ জগতে আর কে আছে একা গোপালের অন্তর জুড়িয়া? হৃদয় তাহার কি রীতি লালন করিয়াছে গোপাল তা জানে না। এ জগতে আরেকটা মানুষকে সে স্নেহ করিতে পারে নাই, নিজের মেয়ে কটাকে পর্যন্ত নয়। শুধু শশীর জন্য, একা শশীর জন্য উন্মাদ বাৎসল্য আজও বুক জুড়িয়াছে। গাম্ভীর্য, ধীরতা সব খসিয়া যায় গোপালের। জড়ানো ভারী গলায় বলে, কেন যাবি বাবা, আমার উপর রাগ করে? তোর তো আমি কিছুই করিনি। শশী মৃদুস্বরে বলিল, জীবনের উন্নতি করতে যাব, এতে রাগের কি আছে? একটু ভাবিয়া গোপাল বলিল, 3-4 বছর পর ফিরে এসে হয়তো আমায় আর দেখতেই পাবি না শশী। 3-4 বছর পরেও সে যে ফিরে আসিবে না, সে বিষয়ে শশী কিছু বলিল না, নীরবে ভাত মাখিতে লাগিল। গোপাল আবার বলিল, বুড়ো হলাম, হঠাৎ একদিন যদি মরে যাই, তুইও কাছে না থাকিস, কে এসব দেখবে শশী? সারা জীবন খেটে খুটে যা কিছু করেছি সব যে ছাড়ে খারে যাবে। শশী বলিল, আপনার যাকে খুশি দিয়ে দেবেন। এ তো ছেলে মানুষই কথা হলো শশী, রাগের কথা হলো। বলিয়া গোপাল উৎসুক দৃষ্টিতে চাহিয়া রহিল। মিথ্যা আশা, প্রতিবাদ করিয়া কিছুই তো শশী বলিল না। ভিতরে ভিতরে একটা জ্বালা বোধ করিতেছিল গোপাল, ভিতরে ভিতরে একটা জ্বালা বোধ করিতেছিল গোপাল। কি অদ্ভুত বিকারগ্রস্ত সে সন্তান, যার মনের নাগাল মেলে না। কি হইয়াছে বলুক না শশী, জানাক না ঠিক কি সে চায়। অনেক অধিকার ত্যাগ করিয়া ছেলের ইচ্ছায় গোপাল আজ সায় দিবে, নিজের অনিচ্ছার দিকে একেবারেই তাকাইবে না। উপযুক্ত হইয়া অবাধ্য হইয়াছে ছেলে, কি আর করিবে গোপাল? নীরবে সবই তাহাকে সহিতে হইবে। এই ধরনের কথা কিছু শশীকে সে বলে, তার কথায় এক প্রকার অদ্ভুত মিনতি ধ্বনিত হইতে থাকে। কি উগ্র ক্রোধ, নিদারুণ ভয় আর গভীর দুঃখ তার মনের মধ্যে চাপিয়া রাখিয়া গোপাল কথা বলিতেছে বুঝিতে পারিয়া নিজেকে বড় বিপন্ন বোধ করে শশী। তবু ধরাছোঁয়া দেয় না সে। পিতাপুত্রে কি শুরু হইয়াছে বুঝিতে কাহারও বাকি থাকে নাই। ঘরে ঘরে দরজার জানালার আড়ালে জড়ো হইয়া সকলে ওত পাতিয়া আছে। চড়া গলায় এদের কথা শুরু হইলে প্রাণ ভরিয়া শুনিবে। বাড়ির একটা অস্বাভাবিক স্তব্ধ আবহাওয়া স্পষ্ট অনুভব করা যায়। কখন ঝড় উঠিবে ঠিক নাই। ঝড় উঠিল কিন্তু সম্পূর্ণ অন্য দিক দিয়া। হঠাৎ সেন দিদি ছেলেকে কোলে করিয়া কোথা হইতে কুন্দ আসিয়া দাঁড়াইল। বলিল, খেয়ে উঠে একবার দেখবেন তো শশী দাদা, গাটা বড় গরম বোধ হচ্ছে। শশী মুখ তুলিল না, কথা বলিল না। গোপাল বাঁহাত বাড়াইয়া উদ্বিগ্ন কণ্ঠে বলিল, জ্বর হয়েছে নাকি দেখি? শশী, দেখ তো একবার গায়ে হাত দিয়ে, জ্বরই তো মনে হচ্ছে। শশী নিঃশব্দে ভাত ফেলিয়া চলিয়া গেল। জ্বর হইয়াছে কিনা দেখিবার জন্য অতটুকু শিশুর গায়ে একবার হাত দিবার অনুরোধ। তার জবাবে অমন করিয়া উঠিয়া গেলে সে কাজের মানে গোপালের মাথাতেও ঢোকে বইকি। কুন্দর বিস্মিত দৃষ্টিপাতে লজ্জায় গোপালের গায়ে কাঁটা দিয়ে ওঠে। জীবনে বোধহয় এই প্রথম। তারপর ভয়ানকভাবে সে আত্মসম্বরণ করে। অভ্যস্ত গলায় হুঙ্কার দিয়ে কুন্দকে বলে, দূর হ সামনে থেকে, দূর হ হারামজাদি। বিনা দোষে এমন গর্জন কুন্দ সহিতে পারে না। প্রথমে সে বিহ্বল হইয়া গেল, তারপর কাঁদিতে কাঁদিতে চলিয়া গেল নিজের ঘরে। দেখিতে দেখিতে বাড়ির কৌতূহলী মেয়েরা সেখানে গিয়া হাজির। কিছুদিন হইতে এই বাড়ির কাণ্ড কারখানায় সকলে ভ্যাবাচাকা খাইয়া যাইতেছে। সাহসী কুন্দই সম্প্রতি কর্তাদের একটু নিকনজরে পড়িয়াছিল। আজ তার দুর্দশায় সকলে অল্প বিস্তর খুশি ও আশ্চর্য হইয়া গেল। কেন রে কুন্দ, বকল কেন রে তোকে? কুন্দ কি সহজে সে কথা ফাঁস করে?
ফোঁস করিয়া সকলকে সে চলিয়া যাইতে বলে। কেন বিরক্ত করছো আমায়? অনেক তোষামোদে একটু ঠান্ডা হয় কুন্দ। তারপর গোপালের রাগের কারণটা ব্যক্ত করে, বলে, আমার যেমন পোড়া কপাল, সেনদিদির ছেলেটাকে শশীদাদার সামনে নিয়ে যেতে কতবার মামা বারণ করেছে, তা কথাটা একদম ভুলেই গেলাম। সাদাসিধে মানুষ বাবু আমি, ওসব ঘোরপেচের কথা কি আমার মনে থেকে চাই? সকালে বলে, হ্যালো কুন্দ, ও ছেলেকে আনার পর থেকে তাই বুঝি শশী এমন রেগে আছে, বাপের সঙ্গে কথা কয় না, বিভাগী হয়ে বেরিয়ে যাবে বলে। নয়তো কি? কুন্দ বলে। একটু হাসে কুন্দ। কে জানিত তলে তলে এমন বাঁকা মন আমাদের ঠোঁট কাটা কুন্দর। বলে, এই ছেলেটাকে নিয়ে বাপ বেটার কত কি চলছে তোমরা কি জানবে? টের পাই আমি। কি হয় দেখবার জন্যই তো দুজনে একত্র খেতে বসেছে দেখে ছেলেটাকে নিয়ে গেলাম। অমন গাল খাবো তা ভাবিনি ছোট মামি। আর এখনই হয়েছে কি, একে নিয়ে কি ভীষণ কাণ্ড হয়ে দেখো। যেমন তেমন মায়ের ছেলে তো নয় এ। তার উপর মাই খাচ্ছে তোর নারে কুন্দ, ও ছেলে দেবেই তো ঘরে আগুন। জ্বর বোধহয় একটু হইয়াছিল ছেলেটার, গোলাপি বর্ণ তাহার আরও লালিমা হইয়া উঠিয়াছে। তাকাইলে চোখ ফেরানো যায় না, এমন আশ্চর্য সুন্দর শিশু। তাকে কেন্দ্র করিয়া এ বাড়িতে এত বড় একটা ঝড় উঠিবার উপক্রম হইয়াছে, এ যেন বিশ্বাস করা যায় না। কুন্দর চারিদিকে সমবেত মায়েরা দুর্ভাগা ছেলেটাকে ঈর্ষা করে, বাৎসল্যে ব্যাকুল হয়। এর সঙ্গে এক বাড়িতে বাস করিতে চাহে না। কি কঠোর মনটা শশীর, স্নেহলের শূন্য অন্তকরণ। সেদিন রাত্রে বেনিদ্র গোপাল কি সব ভাবিল সেই জানে। পরদিন সকালে কুন্দকে সে চালান করিয়া দিল তার খুড় শ্বশুরের বাড়ি রাজাতলায়। সঙ্গে গেল তার স্বামী পুত্র এবং সেনদিদির ছেলে। কাজটা করিয়া গোপাল যেন অনেকটা নিশ্চিন্ত হইল। রাগের কারণ দূর হইল। আর তো শশীর রাগ থাকিবে না। সেনদিদির ছেলে পৃথিবীতে আসিয়াছে বলিয়া শশী রাগ করে নাই। তাকে বাড়িতে আনা হইয়াছে বলিয়া সে গৃহত্যাগ করিয়া যাইতেছে। এ অন্যায় আবদার, শশীর অসঙ্গত ব্যবহার। তবু মাথা নিচু করিয়া গোপাল যখন তাহার অভিযোগের প্রতিকার করিল, বাড়ি ছাড়িয়া যাইতে কি আর শশী পারিবে? পরের মুখে খবরটা ঠিকমতো শশীর কানে পৌঁছিবে না আশঙ্কা করিয়া চোখ কান বুঝিয়া নিজেই গোপাল তাহাকে শোনাইয়া দিল। বলিল, কুন্দকে আজ শ্বশুরবাড়ি পাঠিয়ে দিলাম শশী। শশী বলিল, রাজাতলায়? গোপাল বলিল, হ্যাঁ, যামিনীর ছেলেটাকে ওর সঙ্গে দিয়ে দিলাম। যামিনীর ছেলের প্রসঙ্গ উঠিলে শশী মুখ খোলে না। গোপাল আবার বলিল, কুন্দ এখন ওখানেই থাকবে, বলে দিয়েছি এখানে আসবার ওদের কোনো দরকার নেই। শশীর সঙ্গে ষড়যন্ত্র করিয়াই কাজটা যেন সে হাসিল করিয়াছে। এমনিভাবে গলা নামাইয়া গোপাল আবার বলিল, আসল কথা কি জানিস বাবা, এক ঢিলে দুই পাখি মেরেছি। কুন্দকেও সরালাম, পরের ছেলে ঘাড়ে করার দায় থেকে রেহাই পেলাম। যা খুশি করুক গে এবার, আমি কিছু জানি না। কেঁদে কেটে চিঠি লেখে 2-4 টাকা পাঠিয়ে দেব, ব্যাস ফুরিয়ে গেল সম্পর্ক। তাই যদি ইচ্ছা ছিল গোপালের, বিপিনের কাছ হইতে সেনদিদির ছেলের ভার গ্রহণ করিবার তার কি প্রয়োজন ছিল শশী তা জানিতে চায় না, তাই রক্ষা। জবাব গোপাল দিতে পারিত না। শশীকে গোপাল ছাড়িতে পারে না, সেনদিদির ছেলেকে ফেলিতে পারে না। অনেক ভাবিয়া চারিদিক রক্ষা করার জন্য পাকা রাজনীতিকের মতো সেজে চাল চালিয়েছে। তার সমর্থনের জন্য এরকম দুটো একটা বানানো কথা না বলিলে চলিবে কেন? ছেলের সঙ্গে তর্ক করিয়া অখণ্ড যুক্তি দাঁড় করানোর জন্য এসব বলা তো নয়। এ শুধু তাকে জানানো যে হার গোপাল মানিয়াছে। ওরে পাথরের পুত্র দেবতা, এবার তুই তোর ভীষ্মের প্রতিজ্ঞা ছাড়। সেনদিদির ছেলেকে সরাইয়া নেওয়ার জন্য শুধু নয়, তাকে ধরিয়া রাখার জন্য গোপালকে এমন উতলা হইয়া উঠিতে দেখিলে হয়তো শশী মত বদলাইয়া ফেলিত, আবার হয়তো বাতিল হইয়া যাইত তাহার গ্রাম ত্যাগের কল্পনা। এখন বড় দেরি হইয়া গিয়াছে। মন তো শশীর কখন চলিয়া গিয়াছে দূরতর দেশে, নবতর জীবনযাপনে। এখন শুধু বোচকা ঘাড়ে সেখানে পৌঁছানো বাকি, তাও 2-4 দিনের মধ্যেই ঘটিবে। সারাদিন গোপালের নিশ্চিন্ত প্রফুল্ল ভাব শশীকে পীড়া দিল। সে বুঝিতে পারিল গোপাল ধরিয়া লইয়াছে, তাদের মধ্যে সমস্ত গোলমাল মিটিয়া গিয়াছে। দিনগুলি অতঃপর যেমন সহজভাবে কাটিতেছিল তেমনিভাবে কাটিতে থাকিবে। এমন একটা জটিল ব্যাপারের এত সহজে এরকম মনোমতো পরিণতি ঘটিবে, গোপালকে ইহা বিশ্বাস করিতে দেখিয়া আশ্চর্য সখী কম হইল না। তার কাছে কি প্রত্যাশা করে গোপাল? এমন আকুল আগ্রহে কেন সে তাকে ধরিয়া রাখিতে চায়? মতে তাদের কখনো মিল হইবে না, প্রতিদিন খিটিমিটি বাঁধিবে। স্নেহ মমতা শ্রদ্ধা ভক্তির পাহাড়কে চাপা দিয়া স্তূপাকার হইয়া উঠিবে অশান্তির হিমালয়। তবু শশীকে গ্রামে বসিয়া এই আত্মবিরোধময় সংকীর্ণ জীবনযাপন করিতে হইবে। এত বড় বিপুলা পৃথিবী পড়িয়া থাকিতে তাদের দুটি বিরোধী ব্যক্তিত্বকে অর্থহীন অব্যবহার্য স্নেহের মোহ আশ্রয় করিয়া থাকিতে হইবে এক ক্ষুদ্র গৃহকোণে। সেনদিদির ছেলেকে বাড়িতে আনার জন্য মনে মনে শশীর যত বড় আঘাতই লাগিয়া থাক, গৃহত্যাগের কারণ হিসেবে আজ তা বহুগুণে তুচ্ছ হইয়া গিয়াছে।
গ্রাম ছাড়িয়ে যাইতে যে গভীর দুঃখ জাগিয়াছে শশীর মধ্যে, ও ধরনের মানসিক বিতৃষ্ণার অজুহাত তার কাছে খাটানো চলে না। আরও বড় লোভ, আরও বড় আকর্ষণ দরকার হয়, অথচ গোপালের পক্ষে তা ধারণা করা অসম্ভব। শশী চলিয়া গেলে তার যাওয়ার ওই একটি কারণেই গোপাল জানিয়া রাখিবে, সেনদিদির ছেলেকে বাড়ি আনা। শীতলবাবু ডাকিয়াছিলেন। অমূল্যর সঙ্গে সন্ধ্যার পর শশী তার বাড়ি গিয়াছিল। অমূল্যকে জলটল খাওয়াইয়া শীতলবাবু সকাল সকাল ছাড়িয়া দিলেন। শশীকে ছাড়িলেন রাত্রির আহারের পর, অনেক রাত্রে। শীতলবাবু আরেক বিপদ হইয়াছে শশীর। দুবেলা ডাকেন, আর গেলেই কথায় কথায় পাগল করিয়া তোলেন শশীকে। বাড়ি ফিরিয়া শশী দেখিল আহারের স্থানে পাশাপাশি দুখানা আসন পাতা আছে, এবং যে গোপাল 8টায় খাইতে বসে সে আজ তার প্রতীক্ষায় 11টা পর্যন্ত না খাইয়া বসিয়া আছে। এত দেরি করলে যে শশী, চট করে মুখাত ধুয়ে এসো, বসে পড়ি আমরা। শশী বলিল, আপনি বসুন, আমি খেয়ে এসেছি, শীতলবাবু না খাইয়া ছাড়লেন না। গোপাল ক্ষুণ্ণ হইয়া বলিল, আজ রান্নার একটু আয়োজন করতে বলেছিলাম বাবা, ভাবলাম পরের ছেলে একটি বাড়িতে এসে আছে, আজ বাদে কাল চলে যাবে, একদিন একটু আয়োজনপত্র করি খাওয়ার। তুমি খেয়ে আসবে বাইরে থেকে তা তো জানতাম না। শশী জিজ্ঞাসা করিল, পরের ছেলেকে? অমূল্যবাবুর কথা বলছি। আহা, ডেকে ডুকে এনে চলে যেতে বললে বড় লাগবে বিচারির মনে। অমূল্য চলে যাবে কেন? ওকে তো হাসপাতালের কাজ দেওয়া হয়েছে। গোপাল সভয়ে বলিল, তুই থাকলে ও আবার কি করতে থাকবে শশী? হ্যাঁ, আমি পরশু রওনা হব ভাবছি, শশী বলিল। পরশু? গোপালের মুখে আর কথা ফুটিল না। শশী ঘরে চলিয়া গেলে সে একেবারে বাহিরের দাওয়ায় গিয়া অন্ধকারে কাঠের বেঞ্চিটাতে বসিয়া রহিল। একজন মুনিশ দাওয়ায় শয়নের আয়োজন করিতেছিল। সে এক ছিলেম তামাক সাজিয়া দিল গোপালকে। তারপর মনিবের সামনে শুইয়া পড়িতে না পারিয়া বিছানো চাটাইটার উপর উবু হইয়া বসিয়া শ্রান্তিবশত জোর একটা নিঃশ্বাস ফেলিল। আজ আবার ব্রহ্মচারীকে মনে পড়িতেছে গোপালের। সেনদিদির মৃত্যুর পর মনে যে গভীর বিষাদ ও বৈরাগ্য আসিয়াছিল, ব্রহ্মচারীর মুখের নীরস আধ্যাত্মিক কাহিনী শুনিতে শুনিতে এক আশ্চর্য উপায় তার ঘোরটা কাটিয়া গিয়াছিল। আজ বড় অবসন্ন মনে হইতেছে নিজেকে। বিচিত্র কাণ্ড কারখানা ভরা এই দীর্ঘ জীবনটা আজ অকারণ অর্থহীন মনে হইতেছে। কোনো কাজেই লাগিল না। শশীর জন্মের দিনটি হইতে তারি পানে চোখ রাখিয়া কত কল্পনায় গোপাল করিয়াছে, যার ডগাটি আকাশে ঠেকিয়া প্রায় হইয়াছে আকাশ কুসুম। লেখাপড়া শিখিয়া এ কি রীতিনীতি শিখিয়াছে শশী? বাগান, বাড়ি, জমিজমা, ধন সম্পদ, আত্মীয় পরিজন, এত সব যে গোপাল একত্র করিয়াছে, এ কি তার নিজের জন্য? তার আর কতদিন বাকি? এসব তুচ্ছ করিয়া শশী যদি চলিয়া যায়, সমস্ত জীবনটাই গোপালের ব্যর্থ হইয়া যাইবে না? এত রাত্রে সে একবার অমূল্যের ঘরে যায়। অমূল্যকে জাগাইয়া বলে, একটা কথা শুধুই বাবু তোমাকে, শশী পরশু চলে যাবে, আমায় যে বলনি? রাত দুপুরে ঘুমন্ত মানুষকে তুলিয়া গোপালের এই কৈফিয়ত দাবি করা অমূল্যকে ভড়কাইয়া দেয়। সে বলে, আমি জানতাম না কবে যাবে শশী, আমায় কিছু বলেনি। গোপাল অসন্তোষের সুরে বলে, আর সব বললে এ কথাটি বললে না? কি যেন মতলব ছিল বাবু তোমার, তাই গোপন করেছিলে। অমূল্য জিভ কাটিয়া বলে, আগে না, সে কি কথা? গোপাল বলিল, সে কি কথা? আমার ছেলে দেশ ছাড়া হবে চিরকালের জন্য, আর তুমি তার জায়গায় জেকে বসবে? বড় ভালো মতলব তোমার। ওঠো দেখি বাবু সুখসজ্জা ছেড়ে, জিনিসপত্র চুপি চুপি গুছিয়ে নাও, তারপর চলো আমরা বিদায় হই। ডাকাতের মতো দেখায় গোপালকে, খুনে দাঙ্গাবাজের মতো শোনায় তার কথাবার্তা। অমূল্যের ঘরে যে বিচিত্র নাটকীয় কথোপকথন চলে, তার কিছুই শ্রান্ত শশীর চেতনায় পৌঁছায় না। জীবন সম্বন্ধে যে অমন তীব্রভাবে সচেতন, সে হইয়া থাকে পুতুলের মতো চেতনাহীন। তাকেই বাৎসল্য করে বলিয়া মধ্যরাত্রে গোপাল আজ যে বিচিত্র দৃশ্যের অবতারণা করে, যেসব অদ্ভুত কথা বলে, তা দেখিলে ও শুনিলে একটা অভিজ্ঞতা জন্মিয়া যাইত শশীর। চাপা গলায় খানিকক্ষণ অমূল্যর প্রতি তর্জন গর্জন করিয়া গরম মাথাটা বোধহয় একটু ঠান্ডা হয় গোপালের। সে ঘরে যায়। পরদিন খুব ভোরে শশীকে সে ডাকিয়া তুলিল। শশী উঠিয়া দেখিল মুনিশের মাথায় বাক্স বিছানা চাপাইয়া কোথায় যাইবার জন্য গোপাল প্রস্তুত হইয়াছে। গোপাল সহজভাবেই বলিল, পরশু তোর যাওয়া হয় না শশী, আমি আজ বাবার কাছে যাচ্ছি, 7-8 দিন আশ্রমে থাকব। একজনের বাড়ি না থাকলে চলবে না, আমি ফিরে এলে যা হয় করিস। শশী বলিল, হঠাৎ কাশি যাবেন কেন? গোপাল পাল্টা জবাব দিয়ে বলিল, হ্যাঁ রে শশী, চিরকাল সংসারে হাঙ্গামা নিয়ে হয়রান হয়ে এলাম। এখন তোরা বড় হয়েছিস, মন্টন ব্যাকুল হলে 7টা দিনের ছুটিও পাবো না, এতটুকু আশাও তোদের কাছে আমার করা চলবে না। শশী মৃদুস্বরে বলিল, তা বলিনি, কোথাও কিছু নেই, হঠাৎ যাবেন তাই জিজ্ঞাসা করছিলাম। কালো তো কিছু বলেননি আমাকে।
গোপাল দারুণ অভিমান করিয়া বলিল, না যদি থাকতে পারিস তো বল, যাওয়া বন্ধ করি, অদৃষ্টের লেখা কে খণ্ডাবে। শশী বলিল, বেশ তো, আসুন গিয়ে, কদিন পরে গেলেও আমার কোনো অসুবিধা হবে না। গোপালকে শশী প্রণাম করিল। সকালবেলা স্বচ্ছ আলোয় দুজনের মুখ দেখিয়া মনে হইল না পিতা পুত্রে কোনোদিন কোনো সামান্য বিষয়ে মতান্তর ছিল। জীবনের গতি দুজনের বিপরীতগামী। সেই যে গোপাল গেল, আর ফিরিল না। সংসারী গৃহস্থ মানুষ সে, সমস্ত জীবন ধরিয়া ফল পুষ্প শস্যদাত্রী ভূমিখণ্ড, সিন্দুক ভরা সোনারূপা, কতগুলি মানুষের সঙ্গে পারিবারিক ও আরও কতগুলি মানুষের সঙ্গে সামাজিক সম্পর্ক, দায়িত্ব, বাধ্যবাধকতা, যত কিছু অর্জন করিয়াছিল সব সে দিয়া গেল শশীকে। মরিয়া গেলে যেমন সে দিত। কুন্দ কয়েকদিন পরে ফিরে আসিল। রাজাতলা হইতে গোপাল সেনদিদির ছেলেকে সঙ্গে লইয়া গিয়াছে। কুন্দ সোনার হার কিনিবে বলিয়া 200 টাকাও তাহাকে দিয়া গিয়াছে। হয়তো ওটাই ছিল শেষ বাধ্যবাধকতা। কি আর করিবে শশী, এ ভার তো ফেলিবার নয়। গভীর বিষণ্ণ মুখে একে একে যাওয়ার আয়োজনগুলি বাতিল করিয়া দিল। 2 মাসের মাহিনা পকেটে পুরিয়া অমূল্য ফিরিয়া গেল। গায়ে থাকিতে হইলে হাসপাতালের প্রত্যেক রোগীর নাড়ি টিপিতে না পারিলে রোগীর চলিবে কেন? কাজ আর দায়িত্ব ছিল জীবনে। কাজ আর দায়িত্বের জীবনটা আবার ভরপুর হইয়া উঠিল। নদীর মতো নিজের খুশিতে গড়া পথে কি মানুষের জীবনের স্রোত বহিতে পারে? মানুষের হাতে কাটা খালে তার গতি, এক অজানা শক্তির অনিবার্য ইঙ্গিতে, মাধ্যাকর্ষণের মতো যা চিরন্তন অপরিবর্তনীয়। মামলা করিতে শশী বাজিতপুরে যায়। ফিরিবার পথে চোখ তুলিয়া দেখিতে পায় খালের ধারে বজ্রাহত একটা বটগাছ শুকনো ডালপালা মেলিয়া দাঁড়াইয়া আছে। গাওদিয়ার ঘাটে গোবর্ধন নৌকা ভিড়ায়। নন্দলালের পাট জমা করা শূন্য চালাটা প্রায় ভাঙিয়া পড়িয়াছে দেখিয়া শশীর মনে হয় নন্দলালের পাপ জমা করা বিন্দুর দেহটাও হয়তো এতদিনে এমনিভাবেই ভাঙিয়া পড়িয়াছে। জোরে আর আজকাল শশী হাঁটে না। মন্থর পদে হাঁটিতে হাঁটিতে গ্রামে প্রবেশ করে। গাছপালা, বাড়িঘর, ডোবা পুকুর জড়াইয়া গ্রামের সর্বাঙ্গ সম্পূর্ণ রূপের দিকে নয়। শশীর চোখ খুঁজিয়া বেড়ায় মানুষ, যারা আছে তাদের, আর যারা ছিল। শ্রীনাথের দোকানের সামনে বাঁধানো বকুলতলায়, কায়েতপাড়ার পথে, যামিনী কবিরাজের বাহিরের ঘরের হামানদিস্তার ঠকঠক শব্দ শশী আজও শুনিতে পায়। এই বাড়ির মানুষের ফাঁক মানুষ পূর্ণ করিয়াছে। যাদবের বাড়িটা শুধু গ্রাস করিতেছে জঙ্গলে। পরাণের বাড়িতেও এখনো লোক আসে নাই। তার উপাসে তালবন। তালবনে শশী কখনো যায় না। মাটির টিলাটির উপর উঠিয়া সূর্যাস্ত দেখিবার শখ এ জীবনে আর একবারও শশীর আসিবে না। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস পুতুল নাচের ইতিকথা। আজ 9ম পর্বের মাধ্যমে শেষ হয়ে গেল। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা গল্পকথন বাই কল্লোল চ্যানেলকে ফিনান্সিয়ালি স্পন্সর করতে চান তারা patreon.com/কল্লোল এই লিঙ্কে গিয়ে সাপোর্ট করতে পারেন। যাদের প্যাট্রিয়ন অ্যাক্সেস করতে সমস্যা হবে তারা আমাদের চ্যানেলের মেম্বারশিপ নিয়ে সাথে থাকতে পারেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।